ডিসক্লেইমার, এই ভিডিওতে বলা কাহিনী বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে এবং এটি স্থানীয় লোককথা ও প্রচলিত গল্পের উপর ভিত্তি করে তৈরি। আমরা এর সত্যতা যাচাই করিনি। দর্শকরা অনুগ্রহ করে এটি বিনোদন হিসেবেই উপভোগ করুন। কলকাতা শহরটার মধ্যে না কেমন যেন দুটো সত্তা বাস করে, তাই না? একদম। দিনের বেলায় যে শহরটা, ছুটে চলা ট্র্যাম, মেট্রো, ব্যস্ত মানুষের ভিড়, সব মিলিয়ে একেবারে আধুনিক। ঠিক। কিন্তু রাতের অন্ধকারে ওই শহরেরই অলি গলিতে যেন ঘুমিয়ে থাকা ইতিহাসেরা সব জেগে ওঠে। মনে হয় প্রত্যেকটা পুরনো বাড়ির দেওয়ালে কান পাতলে কত না বলা গল্প শোনা যাবে। আর তেমনই একটা পুরনো গল্প, যা মানে নিছক গল্প হয়ে থেমে থাকেনি, বরং একটা জীবন্ত কিংবদন্তি হয়ে রয়ে গেছে, সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবের ঘটনাটা তো একদম। জায়গাটা হলো রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব। আমাদের হাতে থাকা সোর্সগুলো বলছে সেখানে নাকি আজও এক ব্রিটিশ সাহেবের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। কিন্তু এটা শুধু একটা ভূতের গল্প নয়, এর গভীরে লুকিয়ে আছে ক্ষমতা, দাপট আর কি বলবো, হারিয়ে যাওয়ার সময়ের এক অদ্ভুত হাহাকার। ঠিক তাই। আমরা তো শুধু একটা ভূতের গল্প বলতে আসিনি, বরং আমাদের চেষ্টা হবে এটা বোঝা যে এই গল্পটা কেন তৈরি হলো, কেন মানুষ এটা বিশ্বাস করে, আর কেন ঠিক ওই গলফ ক্লাবটাকেই কেন্দ্র করে এই কিংবদন্তিটা এত বছর ধরে টিকে আছে। এর পেছনে ঔপনিবেশিক সময়ের যে মনস্তত্ত্ব, সেটা কিভাবে কাজ করেছে সেটাও খতিয়ে দেখাটা বেশ আকর্ষণীয় হবে। তাহলে আমাদের লক্ষ্য হবে এই গল্পের মূল চরিত্র, মানে সেই ব্রিটিশ সাহেব, তার রহস্যময় মৃত্যু এবং কেন তার আত্মা আজও মুক্তি পায়নি বলে বিশ্বাস করা হয়, সেই কারণগুলো খুঁজে বের করা। দেখা যাক একটা লোককথা আমাদের ইতিহাস নিয়ে কি ভাবাতে পারে। নিশ্চয়। তাহলে শুরু করা যাক। চলুন, গল্পের একেবারে কেন্দ্রে যে মানুষটা, মানে যে সাহেবকে নিয়ে এত কথা, প্রথমে তার ব্যাপারে একটু জানা যাক। লোকটা ঠিক কেমন ছিল? আমাদের সোর্সগুলো থেকে যা জানতে পারছি, তিনি ছিলেন ব্রিটিশ আমলের একজন বেশ উচ্চপদস্থ অফিসার, আর ক্ষমতার সঙ্গে সঙ্গে তার মেজাজটাও ছিল একেবারে সপ্তমে চড়া। ভীষণ বদমেজাজি আর দাপুটে এক চরিত্র। রাইট। আর সেই দাপটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ছিল বোধহয় তার ঘোড়াটা। তিনি নাকি প্রায়ই ঘোড়ায় চড়ে ওই এলাকা দিয়ে দাপিয়ে বেড়াতেন। দৃশ্যটা একবার ভাবুন তো, একজন ক্ষমতাবান ব্রিটিশ অফিসার ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এলাকার উপর দিয়ে চলে যাচ্ছেন। হ্যাঁ, যেন গোটা জায়গাটাই তার জমিদারির অংশ। এটা শুধু তার যাতায়াতের মাধ্যম ছিল না, ছিল তার ক্ষমতার এক জীবন্ত প্রতীক। আর এই ক্ষমতার ধারণাটাই কিন্তু গল্পের আসল চাবিকাঠি। আমাদের বুঝতে হবে ওই সময়ের এই গলফ ক্লাব বা রেসকোর্সের মতো জায়গাগুলো ঠিক কি ছিল। এগুলো তো শুধু খেলার জায়গা ছিল না। না, একেবারেই না। এগুলো ছিল ব্রিটিশ ক্ষমতার একটা সুরক্ষিত দ্বীপ, কলকাতার বুকে এক টুকরো ইংল্যান্ড, যেখানে সাধারণ ভারতীয়দের প্রবেশ প্রায় নিষিদ্ধই ছিল। একদম। এই ক্লাবগুলো ছিল শাসক আর শাসিতর মধ্যে একটা অদৃশ্য দেওয়াল। তাই এর ভেতরে ঘটে যাওয়া যে কোনো ঘটনা, বিশেষ করে কোনো রহস্যজনক মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মনে ষড়যন্ত্রের ধারণা জন্ম নেওয়াটা খুব স্বাভাবিক। তার পেছনে এই সামাজিক প্রেক্ষাপটটাও একটা বড় কারণ। একেবারে। সোর্স বলছে একদিন তিনি ঘোড়া থেকে পড়ে মারা যান, কিন্তু স্থানীয়দের মধ্যে যে কথাটা ছড়িয়ে পড়ে তা হলো এটা নিছক দুর্ঘটনা নয়, এর পেছনে গভীর ষড়যন্ত্র ছিল। আচ্ছা। হয়তো তার কোনো শত্রু বা তার অত্যাচারে অতিষ্ঠ কেউ এই ঘটনাটা ঘটিয়েছে। এই ষড়যন্ত্রের তত্ত্বটা গল্পটাকে একটা অন্য মাত্রা দেয়। এটা শুধু একটা অপঘাতে মৃত্যুর ঘটনা থাকে না, বরং এর মধ্যে প্রতিশোধ বা চাপা ক্ষোভের একটা ছায়া এসে পড়ে। আর যে মৃত্যুর পেছনে অবিচারের গন্ধ থাকে, সেই আত্মাই তো শান্তি পায় না, তাই না? ঠিক। এখান থেকেই অতৃপ্ত আত্মার ধারণার জন্ম। অর্থাৎ এই অবিচারের ধারণাটা না থাকলে ভূতের গল্পটাও হয়তো এতদিনে হারিয়ে যেত। ঠিক। এই ষড়যন্ত্রের তত্ত্বটাই যেন পুরো গল্পের অলৌকিক মোড়ের জন্য মঞ্চ তৈরি করে দেয়। ঠিক তাই। মাঝরাতে যখন গোটা এলাকা নিস্তব্ধ, তখন আচমকাই সেই নিস্তব্ধতা ভেঙে দিয়ে শোনা যায় ঘোড়ার খুরের শব্দ। টকবক টকবক আওয়াজ। হ্যাঁ, যেন কেউ ঝড়ের গতিতে ঘোড়া ছুটিয়ে আসছে। গভীর রাতে এই শব্দটা যে কি পরিমাণ শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বইয়ে দিতে পারে তা সহজেই অনুমেয় ভাবা যায়। আর যারা এই শব্দ শুনে কৌতূহলী হয়ে জানলা দিয়ে উঁকি দেওয়ার সাহস দেখিয়েছেন, তারা নাকি এক অদ্ভুত দৃশ্য দেখেছেন। ছায়ামূর্তি বা অস্পষ্ট কিছু নয়, বরং বেশ পরিষ্কার একটা ছবি। কিরকম? ধবধবে সাদা পোশাক পরা এক সাহেব
একটা নীল রঙের ঘোড়ায় চড়ে বনের অন্ধকারের দিকে মিলিয়ে যাচ্ছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো এই নির্দিষ্ট বিবরণগুলো। দেখুন, গল্পটা যদি শুধু একটা কালো ছায়া বা অশরীরী আওয়াজের হতো তাহলে হয়তো এর আবেদন এত তীব্র হতো না। কিন্তু ধবধবে সাদা পোশাক আর নীল ঘোড়া, এই ছবিগুলো মানুষের মনে গেঁথে যায়। ভৌতিক গল্পে এই ধরনের নির্দিষ্ট ইমেজ খুব শক্তিশালী প্রভাব ফেলে। ঠিক। এটা গল্পটাকে আরও জীবন্ত আর বিশ্বাসযোগ্য করে তোলে। এই ছবিটাই কিংবদন্তিটাকে প্রজন্মের পর প্রজন্ম বাঁচিয়ে রেখেছে। কিন্তু শুধু দূর থেকে শব্দ শোনা বা ছায়ামূর্তি দেখা পর্যন্তই গল্পটা থেমে থাকেনি, তাই না? কয়েকজনের তো প্রায় সামনাসামনি দেখা হওয়ার মতো অভিজ্ঞতাও হয়েছিল। হ্যাঁ, বিশেষ করে ওই ক্লাবের তৎকালীন প্রহরীদের। ঠিক। হ্যাঁ, তাদের অভিজ্ঞতার কথাগুলো শুনলেই বোঝা যায় ভয়টা ঠিক কতটা বাস্তব ছিল। সোর্সে উল্লেখ আছে, রাতে ডিউটি করার সময় তারা প্রায়ই অদ্ভুত সব ঘটনার শিকার হতেন। যেমন ধরুন, হঠাৎ করে একটা শিরশিরে ঠান্ডা হাওয়া, চারপাশে কোনো কারণ ছাড়াই তাপমাত্রা যেন হুট করে কয়েক ডিগ্রি নেমে যেত। ভূতের গল্পের এটা একটা ক্লাসিক উপাদান, যা বোঝায় যে সেখানে এমন কোনো শক্তি আছে যা পরিবেশ থেকে প্রাণশক্তি শুষে নিচ্ছে। শুধু তাই নয়, তারা নাকি সাহেবের ভারী বুটের আওয়াজও শুনতে পেতেন, যেন কেউ চট্টরের ঘাসের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে, অথচ আশেপাশে কেউ নেই। রাইট। আবার কখনো কখনো অদ্ভুত অচেনা কোনো ভাষায় ফিসফিসানির শব্দ তাদের কানে আসত। এই ছোট ছোট ঘটনাগুলোই কিন্তু অদৃশ্য কিছুর অস্তিত্বের জানান দিয়ে ভয়টাকে আরো তীব্র করে তোলে। ঠিক, এগুলোকে বলে রেসিডিউয়াল হন্টিং বা অবশিষ্ট হন্টিংয়ের লক্ষণ। অর্থাৎ অতীতে ঘটে যাওয়া কোনো তীব্র আবেগ বা ঘটনার ছাপ ওই জায়গা থেকে গেছে, যা নির্দিষ্ট সময়ে বারবার প্রকাশ পায়। যেন একটা ভাঙা রেকর্ডের মতো। একদম, যেন একই ঘটনা বারবার বেজে চলেছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটার কথা জানা যায় সেটা ঘটেছিল একজন প্রহরীর সঙ্গে। বলা যেতে পারে তার সঙ্গে সাহেবের প্রায় মুখামুখি সাক্ষাৎ হয়। একদিন রাতে ডিউটি করার সময় তিনি ওই সাহেবকে ঘোড়ায় চড়ে যেতে দেখেন এবং পেশাগত দায়িত্ব থেকেই তাকে আটকানোর চেষ্টা করেন। তিনি হয়তো ভেবেছিলেন এত রাতে কোনো আগন্তুক ক্লাবের সীমানায় ঢুকে পড়েছে। স্বাভাবিক। কিন্তু তিনি যখন সাহেবকে আটকাতে যান তখন সাহেব তার ঘোড়া থামিয়ে তার দিকে ফিরে তাকায়। আর সেই মুহূর্তের বর্ণনাটা ভয়ঙ্কর। কি দেখেছিলেন তিনি? প্রহরী দেখলেন সাহেবের চোখ দুটো টকটকে লাল, যেন দুটো আগুনের গোলা জ্বলছে, আর মুখটা একেবারে ফ্যাকাশে সাদা, রক্তশূন্য। বাপরে! এই দৃশ্য দেখে তো যে কোনো মানুষের জ্ঞান হারানোর কথা। আর তার চেয়েও বড় কথা হলো, চোখের পলকে সাহেবটি বাতাসের সঙ্গে মিলিয়ে যায়। এই ঘটনাটার মনস্তাত্ত্বিক প্রভাবটা একবার ভাবা যাক। টকটকে লাল চোখ আর ফ্যাকাশে সাদা মুখ, এই দৃশ্যগুলো ভৌতিক গল্পের খুব ক্লাসিক উপাদান হলেও এর একটা গভীর প্রতীকী অর্থ আছে। কি রকম? লাল চোখ সাধারণত তীব্র ক্রোধ, অপ্রাপ্তি বা হিংসার প্রতীক, আর ফ্যাকাশে সাদা মুখ মৃত্যুর শীতলতা আর নিষ্প্রাণ অবস্থাকে বোঝায়। আচ্ছা। অর্থাৎ প্রহরী শুধু একটা ভূত দেখেননি, তিনি যেন সেই সাহেবের ভেতরে জমে থাকা সমস্ত অতৃপ্ত ক্রোধ আর অন্তহীন যন্ত্রণার একটা জীবন্ত রূপ দেখেছিলেন। তার মানে প্রহরী আসলে একটা ভূত দেখেননি, তিনি ঔপনিবেশিক দাপটের একটা ভয়ঙ্কর প্রতীক দেখেছিলেন। ব্যাপারটা তো বেশ অন্যরকম। এক কথায়, হ্যাঁ, ওই লাল চোখ দুটো যেন বলছে, আমার ক্ষমতা কেড়ে নেওয়ার স্পর্ধা তোদের কি করে হলো। আর ওই ফ্যাকাশে মুখটা বলছে, ক্ষমতা হারিয়ে আমি জীবন মৃত। এটা শুধু একটা ভৌতিক অবয়ব নয়, এটা ক্ষমতার অবসানের পর এক শাসকের তীব্র আক্রোশ আর অসহায়তার এক মূর্তিমান প্রকাশ। এই কারণেই ওই মুহূর্তটা এত ভয়ঙ্কর আর মনে রাখার মতো। আর এই কিংবদন্তির প্রভাব এতটাই গভীর যে আজও নাকি অমাবস্যার রাতে স্থানীয় মানুষজন ওই এলাকায় একা হাঁটাচলা করতে ভয় পান। অবশ্যই। তার মানে গল্পটা শুধু বইয়ের পাতায় বা কারো স্মৃতিতে আটকে নেই, এটা এখনও ওই এলাকার মানুষের দৈনন্দিন জীবনে তাদের ভয়ের মধ্যে জীবন্ত। এখানেই গল্পের মূল ভাবনাটা আরও স্পষ্ট হয়ে ওঠে। সোর্সের একেবারে শেষে একটা দারুণ কথা বলা হয়েছে, সাহেবের সেই অতৃপ্ত আত্মা আজও তার হারিয়ে যাওয়া প্রতিপত্তি খুঁজে বেড়াচ্ছে। হারিয়ে যাওয়া প্রতিপত্তি? হ্যাঁ, এই ধারণাটা খুব গভীর। এটা নিছক একটা ভূতের গল্প থাকে না। এই অতৃপ্ত আত্মা আসলে ঔপনিবেশিক শাসনের অবসানের পর যে ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছিল তারই একটা রূপক। তোর পরেও সেই ক্ষমতা আর সম্মান ফিরে পেতে চাইছেন।
তার এই অন্তহীন খোঁজ আসলে সেই হারিয়ে যাওয়া যুগের জন্য একটা মনস্তাত্ত্বিক হাহাকার। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায় যদি পুরো আলোচনাটা এক জায়গায় এনে দেখি? একজন বদমেজাজি ক্ষমতাবান ব্রিটিশ সাহেব, যার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, বরং একটা ষড়যন্ত্রের শিকার বলে মনে করা হয়। আর ক্ষমতার প্রতি তার সেই অতৃপ্ত আকাঙ্ক্ষা এতটাই তীব্র ছিল যে মৃত্যুর পরেও তিনি মুক্তি পাননি। তিনি আজও সেই গলফ ক্লাবের চত্বরে বন্দী হয়ে আছেন, কারণ ওই ক্লাবটাই ছিল তার ক্ষমতার কেন্দ্রবিন্দু। ঠিক। আর তিনি খুঁজে চলেছেন সেই দাপট আর প্রতিপত্তি যা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। একদম। রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবের এই গল্পটা তাই শুধু একটা ভৌতিক কাহিনী নয়, এটা কলকাতার ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ, যা ঔপনিবেশিক অতীত, স্থানীয় মানুষের বিশ্বাস আর রহস্যকে একটা সুতোয় গেঁথেছে। সাহেবের অতৃপ্ত আত্মাটি যেন সেই হারিয়ে যাওয়ার সময়েরই একটা প্রতিধ্বনি, যা আজও রাতের নিস্তব্ধতায় কেউ কেউ শুনতে পায় বলে বিশ্বাস করে। এই আলোচনাটা শেষে একটা প্রশ্ন আমার মনে ঘুরছে। সোর্সে বলা হয়েছে আত্মাটি তার হারিয়ে যাওয়া প্রতিপত্তি খুঁজছে। এটা আমাদের ভাবায় কোনো জায়গার ইতিহাসে ক্ষমতা আর দাপটের ছাপ কি এতটাই গভীর হতে পারে যে তা সময়ের পরেও এক অতৃপ্ত আত্মা হয়ে থেকে যায়? শুধু মানুষ নয়, একটা গোটা শাসন ব্যবস্থার অতৃপ্ত আত্মা।